আসসালামু আলাইকুম। আশা করি এই বিপর্যস্ত অবস্থায় তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা অনেকদিন ধরেই, প্রায় 3 মাস হয়ে গেল, আমরা বাসাতে এক প্রকার বন্দি অবস্থায় আছি। পড়াশোনা একদমই স্থবির অবস্থা। তো আমরা জানি যে এটি কতদিন চলবে আমরা কিন্তু এখনও জানি না, কিন্তু আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিতে হবে। সেই প্রচেষ্টারই ফল হিসেবে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমি মোহাম্মদ হাকিম তারেক, তোমাদের ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা বিষয়ে সপ্তম অধ্যায়ে প্রেষণা বিষয়ে আজকে ক্লাস নিব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে এবং উপকৃত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা এভাবে ক্লাস নিব। তো চলো এবার আমরা ক্লাসে চলে যাই। তোমরা বোর্ডে দেখো কিছু বিষয় লেখা আছে, আমার পরিচয় দেওয়া আছে, বিষয়টি লেখা আছে এবং প্রেষণার কিছু বিষয় লেখা আছে। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে প্রেষণা। প্রেষণা কি, প্রেষণার বৈশিষ্ট্য এবং প্রেষণার গুরুত্ব। চেষ্টা করবো আমরা এই 3টি বিষয় সম্পর্কে ধারণা দিতে। তো প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রেষণা কি। প্রেষণা একটি বাংলা শব্দ যেটি ইংরেজি প্রতিশব্দ মোটিভেশন থেকে এসেছে। এটাকে আমরা প্রণোদনাও বলতে পারি। ইংরেজি মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ মোরিয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চালনা করা, টু মুভ, গতিশীল করা, কোনো কিছুকে গতিশীল করা, চালনা করা। তো আমরা জানি যে প্রতিষ্ঠানে কর্মীদেরকে মূলত কাজ করার জন্য নিয়োগ করা হয়, কিন্তু তারা আসলে কাজে ফাঁকি দেয় বা কাজের প্রতি অনেক ক্ষেত্রে আগ্রহী হয়। যদিও প্রথমে তারা চাকরিটা খুব আগ্রহ ভরেই নেয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের অনেক সময় কাজের প্রতি আগ্রহ থাকে না। এটা হিউম্যান নেচার, মানুষ একটা সময় কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তো তাদেরকে মূলত নিয়োগ করা হয় তাদের কাছ থেকে কাজটি আদায় করার জন্য। এবং প্রতিষ্ঠান যদি তাদেরকে সর্বোচ্চ ব্যবহার করতে না পারে, তাহলে যেটি হবে যে প্রতিষ্ঠান একসময় একটা ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হবে। তো এর জন্য ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রেষণা, যেটি দিয়ে প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মীদেরকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে সফলতা, সেই সফলতাটি আদায় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি বোর্ডে যে জিনিসটি লিখেছি, প্রেষণা কি, এখানে কিছু বিষয় লিখেছি। সেটা হচ্ছে প্রেষণা একটি মনস্তাত্ত্বিক বিষয়, প্রেষণা লক্ষ্য অর্জনে সহায়তা করে, প্রেষণা কাজের প্রতি স্বতঃস্ফূর্ততা সৃষ্টি করে, প্রেষণা কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহার করে। তো আমরা জানি যে ব্যবস্থাপনা হচ্ছে অনেকগুলো কাজের সমষ্টি। ব্যবস্থাপনা মূলত শুরু হয় হচ্ছে পরিকল্পনা দিয়ে, শেষ হয় নিয়ন্ত্রণ দিয়ে। তার মধ্যে আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো হচ্ছে সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, সমন্বয়, এগুলো। তো যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেষণা, তো আমরা প্রেষণা নিয়েই আলোচনা করব। তো আমরা এক কথায় যদি বলতে চাই যে প্রেষণা কি, প্রেষণাটি হচ্ছে প্রতিষ্ঠানের যারা কর্মী তাদেরকে ওই প্রতিষ্ঠানিক কাজের প্রতি আগ্রহী এবং অনুপ্রাণিত করে তোলার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে প্রেষণা। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ যারা প্রতিষ্ঠানের প্রাণ,
কর্মী তারা যদি ইনএক্টিভ থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের সার্বিক যে সফলতা সেটি আসবে না। তাহলে কী করতে হবে? প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, প্রতিষ্ঠানের লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যেতে হবে। তো ওই লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটি, তাদেরকে কাজের প্রতি আগ্রহী করে তোলার যে প্রক্রিয়াটি, তাদেরকে কাজের প্রতি আন্তরিক করে তোলার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি হচ্ছে পেশন, অর্থাৎ মোটিভেশন। তো এটা আরেকটা বাংলা শব্দ আমরা বলতে পারি প্রণোদনা, যেটা আমরা এখন অনেক সময় শুনি যে আমাদের যে এই যে করোনার যে সময়ে আমাদের যে অর্থ ব্যবস্থা, আমাদের যে পারিপার্শ্বিক যে অবস্থা, সেটিকে উদ্ধার করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু তারই একটি অংশ। আমরা এই বিষয়টি পরবর্তীতে জানবো। পেশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আর্থিক এবং অনার্থিক। তো এই যে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে জাতির এই ক্রান্তিকাল থেকে জাতিকে উদ্ধার করার জন্য যে আর্থিক যে প্যাকেজ, সেটাও এক ধরনের প্রণোদনা। তো আমরা এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমরা এখানে যে পেশনার যে এই বিষয়গুলো, তাহলে কি বুঝলাম? পেশনা একটি মনস্তাত্ত্বিক বিষয়। এটা পেশনা মানুষের ভিতর থেকে আসে। পেশনা মানুষের কর্মীদের মনের একটি বিষয়, তাদের মনকে উদ্দীপ্ত করার একটি বিষয়। তারপর আমরা যেটা বলতে পারি, পেশনা প্রতিষ্ঠানের যে আমরা যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেটা হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান, সেটা হতে পারে সামাজিক প্রতিষ্ঠান। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু তার কর্মী দ্বারা পরিচালিত হয়। তো সেই কর্মী দিয়েই কিন্তু তার লক্ষ্যটিকে অর্জন করতে হয়। সেই লক্ষ্য অর্জনের পথে এই পেশনাটি সহযোগিতা করে, অবশ্যই স্বতঃস্ফূর্ত হতে সহযোগিতা করে, এবং কর্মীর যে সর্বোচ্চ যে শক্তিটি, সেই শক্তিটি আমরা পেশনার মাধ্যমে আমরা অর্জন করতে পারি। এই হচ্ছে আমাদের পেশনা কি, এই আলোচ্য বিষয়। তারপর আমরা যে বিষয়টি করবো সেটি হচ্ছে পেশনার বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো সেই বৈশিষ্ট্যের আলোকে আমরা আজকে যেটি পেশনার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করবো, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে যেটি লিখেছি সেটা তোমরা দেখো। 1 নম্বর হচ্ছে এটি মানব সংশ্লিষ্ট বিষয়, এটি মনস্তাত্ত্বিক বিষয়। তৃতীয়ত, এটি অবিরাম প্রক্রিয়া, এটি অভাবভিত্তিক, এটি এই পরিস্থিতির উপর নির্ভরশীল, এটি মানুষের মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন, এটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। সর্বশেষ যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে এটি একটা জটিল ব্যবস্থাপনার কাজ। অনেকগুলো ব্যবস্থাপনার অনেকগুলো কাজ আছে, তার মধ্যে এটাকে একটা জটিল কাজ বলা হয়। কারণ কি, এটা আমরা পরে আলোচনা করছি। প্রথম থেকে যদি আমরা বৈশিষ্ট্যটা আলোচনা করি, তাহলে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে এটি মানব সংশ্লিষ্ট বিষয়। তো আমরা জানি যে ব্যবস্থাপনার ক্ষেত্রে 6M নামে একটি উপাদান আছে। সেই 6M, ম্যান, মেশিন, মেটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। তো এই যে উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানবিক, একটা হচ্ছে বস্তুগত। তো পেশনা হচ্ছে ব্যবস্থাপনার মানবিক উপাদান, যেটি প্রতিষ্ঠানের কর্মীদেরকে নিয়ে মূলত কাজ করে। আর আমরা জানি যে কর্মীরা হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ, ঠিক না? তো এই প্রতিষ্ঠানের প্রাণকে যদি সজীব রাখা না যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে না। যতই ভালো যন্ত্রপাতি থাকুক, যতই অন্যান্য বিষয়গুলো সুসংগঠিত থাকুক, কিন্তু প্রতিষ্ঠানের সেই প্রাণ বা যে শক্তি, সেই শক্তি হচ্ছে মানুষ বা কর্মী। তো সেই কর্মীদেরকে নিয়ে কিন্তু মূলত পেশনার কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে পেশনার কাজের ক্ষেত্র হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষকে নিয়ে পেশনার কাজ করে। অর্থাৎ মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, মানুষের যে অনুভূতি, এটা কিন্তু এক একটা ব্যক্তির এক এক রকম। তো এই যে অভিব্যক্তি, এই যে আচরণ,
মানুষের এই যে চলাফেরা, ভালো লাগা, মন্দ লাগা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পেশনা কাজ করে। এর জন্য আমরা এটাকে বলি, এটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, পেশনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানব সংশ্লিষ্ট বিষয়। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে এটি মনস্তাত্ত্বিক বিষয়। ইংরেজিতে একটা কথা বলে, মোটিভেশন ইজ অ্যান ইন্টারনাল ফোর্স, অর্থাৎ এটি হচ্ছে একটি মানসিক শক্তি। আমরা জানি যে মানুষকে জোর করে কাজ করানো যায় না, মানুষকে মানে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো যায় না। তো মানুষকে দিয়ে তার সর্বোচ্চ যে মেধা বা তার যে সর্বোচ্চ যে সামর্থ্য, সেই সামর্থ্যকে যদি আমরা অর্জন করতে চাই তাহলে কী করতে হবে? তাহলে অবশ্যই তার মনের যে জায়গাটি, সেই জায়গাটিতে কাজ করতে হবে, এবং এই জায়গাটি অবশ্যই ইতিবাচক দৃষ্টিতে নিয়ে আসতে হবে। এই যে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে আসার যে কাজটি, অর্থাৎ সে প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক হবে, সে কাজের প্রতি ইতিবাচক হবে, এই যে বিষয়টি, এই বিষয়টি কাজ করে, এই বিষয়টি নিয়ে যে ব্যবস্থাপনার যে বিষয়টি কাজ করে, সেই বিষয়টি হচ্ছে পেশনা। তৃতীয় যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অবিরাম প্রক্রিয়া। এটি আমরা বলতে পারি ব্যবস্থাপনার একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস কি, যে এটা শুধু কোনো একটা নির্দিষ্ট সময়ের কাজ না। পেশনার বিষয়টি তোমরা বিষয়টি মানে আরও যদি গভীরভাবে চিন্তা করা বুঝতে পারবা যে এটি শুধু শুরুর কাজ না, এটি শুধু শেষের কাজ না। আমরা জানি যে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ, কিন্তু পেশনাটা হচ্ছে এটি একটি অবিরাম প্রক্রিয়া, এটি চলমান প্রক্রিয়া। এটি কোনো একটা জায়গায় যদি থেমে যায় তাহলে কী হবে? প্রতিষ্ঠানের কর্মীদের প্রাণস্পন্দন কমে যাবে, তাদের কাজের আন্তরিকতা কমে যাবে। তো এই আন্তরিকতা যদি কমে যায় তাহলে প্রতিষ্ঠানের যে সর্বোচ্চ আউটপুট সেটি কিন্তু আসবে না। তো এর জন্যই বলা হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে পেশনা হচ্ছে একটি অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ চলমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস, যেটিকে আমরা বলি। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে পেশনার বৈশিষ্ট্য, সেটি হচ্ছে অভাব ভিত্তিক। আমরা জানি যে পেশনার মূল বিষয় হচ্ছে অভাব, অর্থাৎ পেশনা কারো যদি অভাব না থাকে তাহলে তাকে পেশনা দিয়ে দেওয়া যাবে না। এবং আমরা জানি যে প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে তার কোনো কিছুর অভাব কিন্তু অবশ্যই আছে। এটা কারো মৌলিক চাহিদার অভাব থাকতে পারে, কারো সামাজিকতার অভাব থাকতে পারে, কারো সামাজিক সম্মানের অভাব থাকতে পারে। এবং এর জন্যই এই বিষয়ের উপর মাসলোর একটি তত্ত্ব আছে, যেটিকে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বলা হয়। আমরা এটি আরো বিস্তারিত পরে পড়ব। পরিস্থিতি নির্ভর। আমাদের পঞ্চম যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে পেশনা পরিস্থিতি নির্ভর। আমরা যেটি জানি সেটি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের পেশনা বা প্রত্যেকটা মানুষের অভাব যেমন এক না, প্রত্যেকটা মানুষকে এক ধরনের পেশনা দিয়ে কিন্তু তাকে উদ্বৃত্ত করা যাবে না। তার জন্য কি করতে হবে? যার টাকার সমস্যা তাকে আর্থিকভাবে পেশনা দিতে হবে, যার সামাজিক মর্যাদার সমস্যা তাকে সেই মর্যাদা দিতে হবে, যার কাজের পরিবেশ চাই, চমৎকার কাজের পরিবেশ চাই, তাকে সেই পরিবেশটি দিতে হবে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু নির্ভর করে পরিস্থিতির উপর, যার যে চাহিদা সেই চাহিদার উপর নির্ভর করে। পরিস্থিতি অনুযায়ী তাকে সেই পেশনাটি দিতে হবে, তখনই সে প্রেষিত হবে এবং তখন তার কাছ থেকে সেই কাজটি আদায় করা যাবে। এর জন্য আমরা বলছি যে পেশনার 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিস্থিতি নির্ভর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ষষ্ঠ যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন। পেশনা মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন। তো আমরা জানি যে মানুষের মনোবল, উচ্চ মনোবল প্রতিষ্ঠানে গঠনমূলক ভূমিকা পালন করে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাকে ইতিবাচক করে তোলে। সে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কোনো কাজে সে অংশ নেয় না যদি তার মনোবল উচ্চ হয়। এবং
এবং প্রেষণার মাধ্যমে সে তার তার প্রাপ্তি এবং প্রতিষ্ঠানের প্রাপ্তিকে একটি জায়গায় আবদ্ধ করে ফেলে, ফলে সে প্রতিষ্ঠানের জন্য সবসময় ইতিবাচক হয়। এর জন্য আমরা বলি এই যে মনোবল, এই যে মনোবল দিয়ে তাকে প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক করা যায়, তাকে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক করা যায়, এই কাজটি বৃদ্ধি করার জন্য প্রধান যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে প্রেষণ। শিক্ষার্থীরা, তারপর যে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক এবং নেতিবাচক। তো এটি ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন যে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আবার এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে দুটাই আছে, ইতিবাচকও আছে, ইতিবাচক কিছু বৈশিষ্ট্য আছে, আবার নেতিবাচক কিছু বৈশিষ্ট্য আছে। তো আসলে কাকে কিভাবে প্রেষণা দিতে হবে এইটিও কিন্তু প্রেষণার একটা বৈশিষ্ট্য। অর্থাৎ যার জন্য পুরস্কার দরকার, যার জন্য প্রশংসা দরকার, তাকে সেভাবে প্রেষণা দিতে হবে। আবার কেউ যদি কোনো নেতিবাচক কিছু করে থাকে তাহলে তার জন্য তিরস্কারের ব্যবস্থা রাখতে হবে, তার জন্য শাস্তির ব্যবস্থা রাখতে হবে। এই বিষয়টিও কিন্তু প্রেষণার বৈশিষ্ট্যের মধ্যে আসে। আমরা সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আলোচনা করবো সেটি হচ্ছে প্রেষণা একটি জটিল ব্যবস্থাপকীয় কাজ। আমরা জানি যে ব্যবস্থাপনার যে অনেকগুলো কাজ, আমরা এটি আগেও বলেছি। ব্যবস্থাপনার কাজগুলো কি প্রথমত হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নেতৃত্ব, তারপরে সমন্বয়, নিয়ন্ত্রণ, অনেকগুলো কাজ। তার মধ্যে এইটা বিভিন্ন ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যে বিষয়টি বলে আসছেন যে প্রেষণাটি হচ্ছে একটি জটিল ব্যবস্থাপনা কাজ। কেন জটিল ব্যবস্থাপনা কাজ? কারণ মানুষ কিন্তু যন্ত্র না। যন্ত্রকে যেমন সুইচ অন করলে যন্ত্রটি চলে যায়, মানুষ কিন্তু সেটি না। তাকে তার তার প্রেষণা দেওয়ার জায়গাটি বুঝতে হবে, তাকে তার উদ্দীপনা দেওয়ার জায়গাটি বুঝতে হবে, এবং সেটি করতে পারলেই তার কাছ থেকে তার যে সামর্থ্যটি, তার যে সর্বোচ্চ যে ক্ষমতাটি সেটি আদায় করা যাবে। এর জন্য বলা হয় যে আসলে যেহেতু মানুষকে জোর করে কাজ করানো যায় না, যেহেতু মানুষকে দিয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ বিষয়টি আদায় করতে হবে, সেহেতু একমাত্র প্রেষণার মাধ্যমে কিন্তু এই বিষয়টি আদায় করা সম্ভব। এবং এই কাজটি করতে হবে খুবই সুন্দরভাবে এবং খুবই স্বচ্ছভাবে, এবং তখনই প্রতিষ্ঠানের প্রতি কর্মীরা আন্তরিক হবে এবং প্রতিষ্ঠানের প্রতি তার যে সর্বোচ্চ সামর্থ্যটি সেটি তারা বিলিয়ে দিবে। তো এই মোটামুটিভাবে এইগুলোই হচ্ছে প্রেষণার বৈশিষ্ট্য। তোমরা নিশ্চয়ই বইয়ে এই বিষয়গুলো আরও ভালো করে দেখবে এবং তখন এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আরও ভালো ধারণা অর্জিত হবে। তো তারপরের যে বিষয়টি আমরা পড়ব সেটি হচ্ছে প্রেষণার গুরুত্ব। প্রেষণার গুরুত্বকে আমরা 10টা পয়েন্টে আলোচনা করতে পারি। এক নম্বর হচ্ছে মানব শক্তির সর্বোত্তম ব্যবহার। এটি দিয়ে দক্ষতা বৃদ্ধি করা যায়, এটি দিয়ে উৎপাদন বৃদ্ধি পায়, এটি দিয়ে অপচয় হ্রাস পায় প্রতিষ্ঠানের। 5 নম্বর আমরা বলতে পারি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। ষষ্ঠত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। সপ্তমত যেটি বলি আমরা উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক তৈরি হয়। অষ্টম হচ্ছে নমনীয়তা বৃদ্ধি পায়। নবম হচ্ছে সৃজনশীলতার বিকাশ হয়। এবং সর্বশেষ যে পয়েন্টটি আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে আচরণের উন্নয়ন। তো এই বিষয়গুলো আমরা একটু ছোট ছোট করে আলোচনা করতে পারি। প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে মানব শক্তির সর্বোত্তম ব্যবহার হয়। আমরা আগে আলোচনা করেছি যে ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই ধরনের উপাদান, একটি হচ্ছে মানবিক উপাদান, একটি হচ্ছে বস্তুগত উপাদান। এই যে মানবিক উপাদান, সেই উপাদানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় একমাত্র প্রেষণা। এর জন্যই ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রেষণাকে খুবই গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে
দক্ষতা বৃদ্ধি পায়। আমরা জানি যে দক্ষতা খুবই একটা প্রয়োজনীয় বিষয়। কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পেরেছে বলেই আমরা জানি যে পৃথিবীতে চীনারা, জাপানিরা অনেক বেশি উন্নত, কারণ তাদের কাজের দক্ষতা অনেক বেশি। আমরা যদি আমাদের এই প্রতিষ্ঠানের কর্মীদেরকে দক্ষ করে তুলতে চাই, তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে এই পেশাদানের ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে কাজটি করতে হবে, এবং তখনই তারা দক্ষ কর্মী বাহিনী হিসেবে করবে। আর তাদের এই দক্ষতা দিয়ে সে প্রতিষ্ঠানের জন্য নিশ্চয়ই ভালো একটি ফলাফল নিয়ে আসবে। তৃতীয়ত আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে উৎপাদন বৃদ্ধি। আমরা জানি যে যত বেশি উৎপাদন তত বেশি মুনাফা। তো সেই উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে? শ্রমিকদের শ্রম ঘন্টা যে অপচয়, সেই বিষয়টি হ্রাস করতে হবে। তো আমরা এই বিষয়টি কীভাবে করতে পারি? এই বিষয়টি করতে পারি আমরা অবশ্যই উৎপাদন বৃদ্ধি করে আমরা এই কাজটি করতে পারি। চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে অপচয় হ্রাস। আমরা জানি যে শ্রমঘণ্টার যে অপচয়, সেটি আমি আগেও যেটা বলেছি যে শ্রমঘণ্টার যে অপচয়, এটি যদি কমানো যায় তাহলে কিন্তু আমরা একজন কর্মীর যে সর্বোচ্চ যে সামর্থ্য সেটি আমরা আদায় করতে পারব। তো সেই আদায় করার ক্ষেত্রে তাকে যে কাজটি সবচেয়ে বেশি তার পিছনে ব্যয় করতে হবে সেটি হচ্ছে প্রেরণা দিতে হবে, এবং প্রেরণা দিতে পারলেই আমরা আমাদের যে তাদের যে প্রতিষ্ঠানের যে শ্রমঘণ্টা, সেই শ্রমঘণ্টার অপচয়টা আমরা হ্রাস করতে পারি। পঞ্চমত যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা জানি যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে পেশনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রতিষ্ঠানের কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই পেশনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি পেশনা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। এটা হতে পারে আর্থিকভাবে, এটা হতে পারে অনার্থিকভাবে। নিশ্চয়ই একজন আর্থিকভাবে প্রেষিত কর্মী তার জীবনযাত্রার মান উন্নয়নে অনেক বেশি সন্তুষ্টি লাভ করবে। এর জন্য আমরা বলতে পারি পেশনা কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ষষ্ঠত যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। এই বিষয়টি আলোচনা করার আগে আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা কি। শ্রম ঘূর্ণায়মানতা কি? শ্রম ঘূর্ণায়মানতা হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদের কার্যস্থল ত্যাগ করার, বর্তমান কার্যস্থল ত্যাগ করার প্রবণতা। এটি যে প্রতিষ্ঠানে যত কম, সেই প্রতিষ্ঠান তত সফল প্রতিষ্ঠান। আমরা জানি যত ভালো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে সেই সকল প্রতিষ্ঠানে কিন্তু শ্রম ঘূর্ণায়মানতা কম। তো এই শ্রম ঘূর্ণায়মানতা আমরা কীভাবে হ্রাস করতে পারি? অবশ্যই পেশনার মাধ্যমে আমরা হ্রাস করতে পারি। এবং শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস মানেই হচ্ছে প্রতিষ্ঠানটি সফল, প্রতিষ্ঠানে প্রতি কর্মীদের এক ধরনের আন্তরিকতা আছে, এবং আন্তরিকতা আছে মানেই সে তার সর্বোচ্চ যে শক্তিটি, সেই শক্তিটি দিয়ে সে তার প্রতিষ্ঠানের জন্য কাজ করবে। সপ্তমত যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে উত্তম সময় ব্যবস্থাপনা শক্তি। আমরা জানি যে প্রতিষ্ঠানে আমরা যদি বলি যে প্রতিষ্ঠানে দুটি পক্ষ, একটি হচ্ছে শ্রমিক, একটি হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। যে প্রতিষ্ঠানে শ্রমিক এবং ব্যবস্থাপনার সম্পর্ক ভালো না, সেই প্রতিষ্ঠানে কিন্তু তার যে কার্যপরিবেশ সেটা কিন্তু ঠিক রাখতে পারে। তো এই উত্তম সময় ব্যবস্থাপনা সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে পেশনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ কর্মীরা যদি তাদের দাবি দাওয়াগুলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানাতে পারে, এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি তাদের যে অভিষ্ট লক্ষ্য সেটি যদি শ্রমিকদেরকে অবহিত করতে পারে, এবং দুটি পক্ষ যদি একসাথে মিলে কাজ করতে পারে, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানে একটি উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক বিরাজ করে, এবং এই উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের মাধ্যমে কি প্রতিষ্ঠান একটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আর এই কাজটি আমরা কীভাবে করতে পারবো? এই কাজটি আমরা প্রেরণার মাধ্যমে করতে পারবো, অর্থাৎ মোটিভেশনের মাধ্যমে করতে পারবো। অষ্টম যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে নমনীয়তা বৃদ্ধি। আমরা জানি যে
নিম্ন মনোবলের যে কোনো কর্মী যে কোনো পরিবর্তন কিন্তু সহজে মেনে নিতে পারে না। তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে যেটি করতে হবে সেটি হচ্ছে তাকে প্রেরণা দিয়ে তার মনোবলকে উচ্চ করতে হবে এবং সেই উচ্চ মনোবল দিয়ে সে তার প্রতিষ্ঠানের যে কোনো পরিবর্তনকে তখন মেনে নিতে পারে। এর জন্যই আমরা বলছি যে কোনো প্রতিষ্ঠানের কর্মীদের নমনীয়তা বৃদ্ধির ক্ষেত্রে পেশনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবম যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে সৃজনশীলতার বিকাশ। সৃজনশীলতার বিকাশ আমরা জানি যে অবশ্যই সৃজনশীল কর্মীরা প্রতিষ্ঠানের অনেক বড় শক্তি। তো এই সৃজনশীলতা আমরা কিভাবে অর্জন করতে পারি? উচ্চ মনোবল দিয়ে উচ্চ শ্রেণীর কর্মী আমরা তৈরি করতে পারি। আর উচ্চ শ্রেণীর কর্মী মানেই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সম্পদ। তারা তাদের সৃজনশীলতা দিয়ে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য গবেষণামূলক অনেক কিছু তৈরি করতে পারে। তাহলে আমরা এই কাজটি কী দিয়ে করতে পারবো? এই কাজটিও কিন্তু আমরা পেশনা দিয়ে করতে পারবো। সর্বশেষ যে পয়েন্টটি আমরা পেশনার গুরুত্বের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে আচরণের উন্নয়ন। আমরা জানি যে পেশনা কর্মীদের আচরণের ক্ষেত্রে ব্যাপক একটি পরিবর্তন এনে থাকে। আমরা এটি প্রথমেই আলোচনা করেছি, সেটা হচ্ছে যে কর্মীরা মূলত কাজের তাদেরকে আদায় করে নিতে হয়। তো এই আদায় করার পেশনার ক্ষেত্রে দুইটা পদ্ধতি, একটি হচ্ছে আর্থিক। তো যখন কোনো প্রতিষ্ঠান তার কর্মীদেরকে এই দুইটা পদ্ধতির মাধ্যমে তাদেরকে প্রেষিত করে তখন তাদের মধ্যে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসে। এই ইতিবাচক পরিবর্তন তাকে কি তার মধ্যে একটি ব্যাপক আচরণগত পরিবর্তন নিয়ে আসে। এই আচরণগত পরিবর্তনটি কি প্রতিষ্ঠানের জন্য নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসে। তো এই হচ্ছে আজকে প্রেষণার যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আমরা আমাদের আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো বুঝতে পারলাম সেই বিষয়গুলো হচ্ছে প্রেষণার কি, প্রেষণার বৈশিষ্ট্য এবং প্রেষণার গুরুত্ব। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেষণা দানের উপায় বা পদ্ধতি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং বাসায় থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।